বাড়িতে ঢুকতেই ইয়ঞ্জন জানতে চাইলেন জাংকুক কেন দেখা করতে চেয়েছিল। তে মায়ের সামনে মাথা নিচু করে একটু লাজুকভাবে হাসলো। তোর ঢং দেখার জন্য তোকে ডাকিনি, যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দে। আমার সবকিছুই যদি ঢং মনে হয় তাহলে উত্তরটা শুনতে হবে না, সেটাও তো ঢং মনে হবে, তাই না? লিসা, জিমিন, তোরা বল। আমি দেখা করতে গেলাম আর ওরা বলবে কেন? আমার ধৈর্যের পরীক্ষা নিস না তে, ভালোই ভালোই বল, না হলে কিন্তু তুমি কিছু বললে আমি কিন্তু ওনাকে বলে দেব। উনাকে মানে? তোমাদের হবু জামাইকে। মানে? আজকে আমাকে কেন ডেকেছিল জানো? লিসা আর জিমিন তের দিকে তাকালো, আবার কি মিথ্যা বলবে সেটা শোনার জন্য। এতক্ষণ ধরে সেটাই তো শুনতে চাইছি, বলছিসটা কোথায়? আসলে কালকে তো সেভাবে কথা বলতে পারিনি, তাই আজকে ভালো করে আলাপ পরিচয় করার জন্য ডেকেছিল। বিয়ের আগে মেলামেশা করা তো উচিত, তাই না? তুই সত্যি কথা বলছিস তো? তোমার দুই সেক্রেটারিকে তো পাঠিয়েছিলে আমার সঙ্গে, তাদের থেকেই জেনে নাও। ইয়ঞ্জন ওদের দিকে তাকাতে দুজনেই রোবটের মতো মাথা নাড়ালো, যার অর্থ তে সত্যি কথা বলছে। তোরা তাহলে দুজনেই রাজি? এইভাবে সোজাসুজি হ্যাঁ বলি কিভাবে বলো মা? কালকের থেকে লজ্জা জিনিসটা তোর মধ্যে একটু বেশি এসে গেছে মনে হচ্ছে আমার। বিয়ের কনেরা লজ্জা পাই, জানো না তুমি এটা? তোর কথাবার্তা আমার একদম হজম হচ্ছে না, তুই ঘরে যা মা, আমাকে রেহাই দে। তে মায়ের কথা শুনে হাসতে হাসতে ঘরে চলে গেল। জিমিন আর লিসাও ওর পিছন পিছন গেল। তে, তোর পায়ের ধুলো দে মা, জমিয়ে রাখি, আমার বিয়ের সময় কাজে লাগবে। উফ, যা সব করছিস না তুই। তুমি দিন দিন এরকম মহা বজ্জাত হয়ে গেছো সেটা বুঝতে পারিনি আপু। পুলিশের হবু বউকে সম্মান দিয়ে কথা বল, না হলে জেলে ঢুকিয়ে দেবো বলে দিলাম। তোমার আসল রূপ দেখলে জিজু নিজেই জেলে ঢুকে পড়বে তোমার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। আমি জেলে গিয়েও জ্বালাবো। আমাকে রিজেক্ট করে অপমান করার বদলা কিভাবে নিতে হয় আমার খুব ভালো জানা আছে। এর আগেও তো তোর ক্রাশগুলো পাত্তা দেয়নি, তুই তাদেরকে তো কিছু বলিসনি, তাহলে এনাকেই কেন জ্বালাবি? ওদের সেইভাবে নাগালে পায়নি বলে বেঁচে গেছে, কিন্তু এই ছেলে একেবারে হাতের তালুতে এসে সুড়সুড়ি দিয়েছে। কি করে ছাড়ি বলতো? তোর একটা বাঁধানো ছবি দিস তো। কি করবি? ওই আর কি, সকাল বিকাল পুজো করব, প্রণাম করব তাতে, বুঝলি? ঠিক আছে, ব্রাইডাল ফটোশুট করব যখন, তখন একটা নিয়ে নিস। লিসা আর জিমিন কপাল চাপড়ালো তের কথা শুনে। দুজনেই মনে মনে দুঃখ প্রকাশ করলো জাংকুকের আগামী জীবনের জন্য। এই মেয়ে বিনা আগুনে ওর জীবন দাবানলে পরিণত করবে, সেটা দুজনে খুব ভালো বুঝতে পারছে। অন্যদিকে সুগা বাড়ি ফিরে দেখলো তার বেস্ট ফ্রেন্ড সুগা তার ফুপি অর্থাৎ জিনের সাথে বসে বসে গল্প করছে। জিনি যে ওকে ডেকেছে সেটা জাংকুকের বুঝতে বাকি নেই। উনি যখন ছেলেকে বুঝিয়ে বাগে আনতে পারেন না, তখনই সুগার শরণাপন্ন হন। আরে, এই তো জাংকুক এসে গেছে, আমরা তোর জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য না, বল আমার মাথাটা চেবানোর জন্য অপেক্ষা করছিলি। দেখেছিস সুগা, জাংকুক কেমন অপমান করে কথা বলছে। আহ ফুপি, তুমি এত ইমোশনাল হয়ে যেও না তো, ও মজা করে বলছে কথাটা। জাংকুক ফিরলো, তুমি বরং দুজনের জন্য কফি করে আনো, আমরা তো তখন একটু গল্প করি। জাংকুক আর সুগা ঘরে চলে গেল। জাংকুক ফ্রেশ হয়ে আসতেই সুগা নিজের গল্পের না না প্রশ্নের পুটুলি খুলল। বন্ধু, তুই যে বিয়ে করছিস একবারও বললি না তো। এখানে না এলে তো জানতেই পারতাম না। হ্যাঁ রে, টোটালি পরের খাতায় আমার নাম তুলে দিলি তুই। তোর আদরের ফুপি খবরটা দেবে বলে আমি আর কষ্ট করিনি রে। আজকে শুনলাম দেখা করতে গিয়েছিলি। দেখা করতে না, জেসে মাথা খারাপ করতে গিয়েছিলাম আমি। মানে? রেস্টুরেন্টে তের সাথে কথোপকথনগুলো সুগাকে শোনাতেই সে হেসে গড়াগড়ি দিতে শুরু করেছে। এতে জাংকুকের মাথা আরো গরম হয়ে গেল। আসলে সুগার সব থেকে বাজে গুণ হলো ছেলেটা সিরিয়াস মুহূর্তে হেসে ফেলে। আর মিস গো, আমার ওই একটাই প্রবলেম, সিরিয়াস মুহূর্তে হাসি বের হয়ে যায়, আর সবাই শুধু আমারে অপমান করে, গুতা মারে এই দোষের কারণে। কি করি কত। যাই হোক, চলো গল্পে ফিরি। তোর মতো মানুষের জন্য পারফেক্ট মেয়ে খুঁজে নিয়েছে ফুপি। চুপ কর, আমি নিজের জ্বালায় জ্বলে যাচ্ছি আর ও এসেছে পেট্রোল ঢালতে।
মেয়েটার ছবি দেখলাম বুঝলি, বেশ কিউট দেখতে কিন্তু ভাবিকে। ভাবি? কে ভাবি? কোথাকার ভাবি? ও, সরি সরি, হবু ভাবি। আরে তোর বউ আমার ভাবি তো হবে, এটাও জানিস না নাকি? থাম তো, আমি ওই মেয়েকে বিয়ে করব না। প্লিজ ভাই, হেল্প কর না আমায়, মাকে যাই হোক করে বোঝা। দেখ, আমি জানি তুই কেন বিয়ে করতে চাস না, কিন্তু ফুপি খুব আশা নিয়ে বসে আছে তোর বিয়ে দেবে বলে। তাছাড়া বিয়ের পর তোকে তো হাউস হাজবেন্ড হতে হচ্ছে না। মেয়েটা বড্ড বাচাল, সাথে ইরিটেটিং। মাত্র কয়েক মিনিটে মাথা হ্যাং করে দিয়েছে আমার। এই মেয়েকে বিয়ে করলে আমার কি হবে তুই বুঝতে পারছিস? আরে মেয়েটার বয়স খুব কম, তাই ম্যাচুরিটি আসেনি সেইভাবে। ও যখন বাচ্চা মেয়ে তো বিয়ে করার শখ কিসের এত, হ্যাঁ? তোর মতো সেও হয়তো বাড়ির চাপে পড়েই বিয়েটা করছে। হ্যাঁ, সেরকমটাই বলেছিল। ও নাকি বাড়ির অমতে যেতে পারবে না। বাহ, তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? দেখ জাঙ্কু, তোরা দুজনেই কিন্তু বাড়ির চাপে পড়েছিস, তার উপর মেয়েটা বাচ্চা। এটা তোর কাছে বিশাল সুযোগ। একে তুই ওকে নিজের মতো করে গড়ে নিতে পারবি, আর দুই, চাপে পড়ে বিয়ে হচ্ছে বলে মেয়েটা তোর সামনে নিজেকে গুটিয়ে রাখবে। তোর কথায় যুক্তি আছে। এই সুগা ফালতু কথা বলে না বুঝলি, তাই বলছি গুইগাই না করে বিয়েটা করে ফেল। সুগার কথাগুলো ভাবতে লাগলো জাঙ্কুক, কিন্তু বেচারা বুঝতেও পারলো না সুগার যুক্তিগত কথা নয়, একেবারে জেসে বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে ওর। ছেলে মেয়ে রাজি আছে শুনে দুই বাড়ি থেকে বিয়ের কথাবার্তা শুরু করে দিল। সবিন এর মধ্যে জাঙ্কুকদের বাড়ি থেকে ঘুরে গেছে। মেয়ের হবু শ্বশুর বাড়ি ওনার খুব পছন্দ হয়েছে, তার উপর জিনের ব্যবহার ওনার মন ছুঁয়ে গেছে। তেজে এই বাড়িতে একেবারে মেয়ের মতো ভালোবাসা পাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সবিনের মনে। আদর ভালোবাসা দিয়ে বড় করা মেয়েকে বিয়ে দিয়ে যেখানে সারা জীবনের জন্য পাঠাবে, সে জায়গাটা যখন ভালো হয়, মেয়ের বাবা মায়ের মনে কতটা তৃপ্তি হয় সেটা ওনারাই জানে। দুই বাড়ির লোক মিলে এঙ্গেজমেন্টের দিনটা ঠিক করলো। জিন ছেলের মতিগতির উপর বিন্দুমাত্র বিশ্বাসও রাখে না, তাই উনি তাড়াতাড়ি করে এঙ্গেজমেন্টটা সারতে চাইছে। ডেটটা ঠিক হবার পরেই দুই বাড়িতেই আয়োজনে ব্যস্ত সবাই। জিনের সাথে তের সেভাবে কথাবার্তা হয়ে ওঠেনি বলে ঠিক করলেন একদিন যাবেন ওর সাথে দেখা করতে। যেমন ভাবা তেমন কাজ, পরের দিনই হাজির হলেন হবু বৌমার বাড়ি। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তো, তোমাকে ছাড়া আমারও থাকতে ভালো লাগছে না। তের মিষ্টি করে হেসে মুখ নামিয়ে নিল। তের এইটুকুই যথেষ্ট ছিল জিনের মন গলিয়ে পায়েস করার জন্য। কালকে ভাবছি তোমাকে নিয়ে শপিং এ যাব, তোমার কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা কেন হবে, আমি তো খুব খুশি হব আপনার সাথে সময় কাটাতে পারলে। এরকম লক্ষ্মী মেয়েই চেয়েছিলাম আমার জাঙ্কুকের জন্য। আল্লাহ এত তাড়াতাড়ি আমার কথা শুনে নেবে ভাবতেই পারিনি। যাই হোক, তোমাকে কিছু কথা বলে রাখি জাঙ্কুকের ব্যাপারে। তে মনে মনে ভাবে, হ্যাঁ হ্যাঁ বলুন, ভালো করে বলুন, যাতে আপনার ছেলেকে জব্দ করতে আমার একটু সুবিধা হয়। আমার ছেলেটা খুব রাগী, তবে মনটা খুব ভালো। তুমি কিন্তু একদম ভেজা বেড়াল হয়ে থাকবে না ওর সামনে। বউদের সবসময় সিংহী হয়ে থাকতে হয়, না হলে বরদের বাগে আনা যায় না, বুঝলে তো? এইসব আপনি বলছেন? মা বলে স্বামীর উপর কথা বলতে নেই। তোমার মা নিজে এই কথাটা মেনে চলে? তে দুদিকে মাথা নাড়ল। মুখে অনেকে অনেক কথা বলে, কিন্তু বাস্তবে সেসব কেউ মেনে চলে না। আরে রাখো তোমার মায়ের কথা, আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো। উনি তেকে বুঝিয়ে বলতে লাগলেন ওনার ছেলেকে কিভাবে বাগে আনবে। এদিকে তে তো হাতে চাঁদ পাওয়ার মতো মহা আনন্দে শুনতে লাগলো ওনার কথাবার্তাগুলো। শুক্রবারে জিন জাঙ্কুককে পাঠালো তেকে নিয়ে আসার জন্য। জিন ইয়ঞ্জনকে আগেই জানিয়ে দিয়েছে শপিং এ যাওয়ার কথাটা, তাই জাঙ্কুক যখন নিতে এলো উনি কোনো আপত্তি করেননি। জাঙ্কুকে বাড়িতে আসার জন্য জোরাজোরি করলে জাঙ্কুক পরে আসবে বলে ব্যাপারটা ম্যানেজ করে নিয়ে তেকে নিয়ে চলে গেল। জাঙ্কুক গাড়ি করেই নিতে এসেছিল তেকে। গাড়ি চালানোর ফাঁকে জাঙ্কুকের বারবার চোখ যাচ্ছিল পাশে হলুদ কুর্তি পরে বসে থাকা মেয়েটার দিকে।
দেখতে ইচ্ছে হলে গাড়ি থামিয়ে দেখুন। এভাবে আর চোখে তাকালে আপনার চোখের সমস্যা হয়ে যাবে। তের কথা শুনে জাঙ্কুক হকচকিয়ে যায়। নিজের আচরণের জন্য নিজেই গালমন্দ করতে থাকে নিজেকে। গাড়ি চালানোর সময় চারিদিকে তাকাতে হয়। আমি আপনার দিকে তাকাইনি, আপনার পাশের জানালা দিয়ে বাইরেটা দেখছিলাম। ও, জাংকুকের নড়বড়ে এক্সকিউজ শুনে মনে মনে হাসতে লাগলো তে। জাংকুক আর কোনো কথা বলল না, সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে শুরু করলো। তেও চুপচাপ বসে আছে। শপিং মলে আসতেই জাংকুক তেকে নিয়ে জিনের কাছে গেল। যাওয়ার সময় তে জাংকুককে দেখে মুখ বেঁকিয়ে মনে মনে বলে, হ্যাঁ, ছেলের রোয়াব দেখো, একেবারে প্রধানমন্ত্রীর নাতি, আবার লাল টি শার্ট পরে এসেছে। আচ্ছা, উনি ইচ্ছে করে এটা পরে আসেননি তো? এটাই হবে হয়তো। আমাকে রেড সিগন্যাল দেবে বলে লাল ড্রেস পরে এসেছে। বেশ বেশ, যা করার করো, আমি ভালো মেয়ের মতো সহ্য করে নিই। একবার বিয়েটা হোক, তারপর সব সিগন্যাল আমি রামধনু করে দেব। শয়তানি হাসি দিয়ে জিনের কাছে এসে শপিং করতে শুরু করলো তে। জিন জাংকুককে বলেছে তের শাড়ি পছন্দ করে দেওয়ার জন্য। জাংকুক সরাসরি নাকচ করে ওদের থেকে দূরে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। ফেরার সময় জাংকুক আগে জিনকে বাড়িতে ড্রপ করে দিয়ে তেকে বাড়ি দিতে গেছে। বলছি, আপনার পছন্দ কি খুব খারাপ? মানে? না মানে, আন্টি যখন বলল শাড়ি পছন্দ করতে, তখন আপনি পালিয়ে গেলেন। আবার বিয়ের জন্য আন্টি মেয়ে দেখে দিল। এসব দেখেই মনে প্রশ্ন জাগলো আর কি। ব্রেনটা সবসময় রেস্টে থাকে তো, তাই এসব ফালতু প্রশ্ন মাথায় আসে আপনার। এনিওয়ে, মা বলেছে গ্র্যাজুয়েশনের পর আপনি আর পড়াশোনা করেননি, সেটা কেন? তে এবার থতমত খেয়ে গেল। এই মুহূর্তে নিজের ফাঁকিবাজির সার্টিফিকেট জাংকুককে দেখানো যাবে না। আসলে বাবা মা এত বিয়ের জন্য জোর করছিল যে পড়াশোনার দিকে ফোকাস করতে পারছিলাম না। তোমার বাড়ির লোক বিয়ের জন্য এত তাড়াহুড়া করছে কেন বলো তো? কোনো কেস আছে নাকি? জাংকুক যে লাভসাবের কেস বোঝাতে চাইলো সেটাতে ভালোই আন্দাজ করতে পারছে। কেস তো আছেই। কি কেস? আসলে আমাদের ফ্যামিলিতে 22-এর মধ্যে মেয়েদের বিয়ে দিতে হয়, দেরি করলে আর বিয়ে হয় না। এইসব আবার কি কথা? আরে সত্যি কথা, আমাদের ফ্যামিলির উপর আগের জন্মের অভিশাপ আছে। আগের জন্মের অভিশাপ মানে কি? আমাদের বংশের কেউ একজন আগের জন্মে একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। সেই মেয়েটার বয়স 22 পেরিয়ে যেতে সে ব্যক্তি আর বিয়ে করেনি, তাই ওই মেয়েটা অভিশাপ দিয়েছিল। আগের জন্মের অভিশাপটা কাজে লাগেনি বলে এই জন্মে কাজে লাগছে। জীবনে প্রথম এইরকম অভিশাপের কথা শুনলাম আমি। জীবনের প্রথম তো আমার সঙ্গে মিশছেন, তাহলে আগে জানবেন কি করে এসব? এরকম উদ্ভট কথা শোনার ইচ্ছে জাংকুকের নেই, তাই বেকার প্রশ্ন না করে চুপ করে গেল। তেও নিজের হাসি লুকোতে বাইরের দিকে তাকিয়ে রইল। জাংকুকদের বাড়িতেই ওদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা হবে। জিন চান বিয়ের আগে তে নিজের শ্বশুর বাড়ি থেকে ঘুরে যাক, তাই এই ব্যবস্থা করেছেন। এত তাড়াতাড়ি সব ঠিক হওয়ায় ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা হচ্ছে। সকাল থেকেই জিন আর সুগার মা সমস্ত আয়োজনে ব্যস্ত হয়ে গেছে। সুগা জাংকুকের ঘরে বসে বন্ধুর সাজসজ্জা দেখছে আর মিটিমিটি হাসছে। তোর যে প্রপার ট্রিটমেন্টের দরকার সেটা কি তুই জানিস? না তো, কেন? আমার আবার কি হয়েছে? ফালতু হাসির বাতিকে ধরেছে তোকে? ও, তাই বল। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে দাঁত বের করা বন্ধ কর। তোর মুখের দিকে না তাকিয়ে অন্য কোনো দিকে তাকালে ভাবি রাগ করবে আমার ওপর। এই, তুই বেরোতো আমার ঘর থেকে, সহ্য হচ্ছে না আমার। সোজাসুজি বললেই পারিস ভাবিরা এসেছে নাকি দেখে আসতে। এত এক্সট্রা বুঝিস কেন তুই? তুই এক্সট্রা ঝাড় দিবি বলে। আচ্ছা, এসব কথা ছাড়। ভাই, তোর কোনো শালি নেই? না মানে, আমারও তো বয়স হচ্ছে, তোর পরে তো আমিই লাইনে আছি, তাই ভাবছিলাম ঘরে ঘরে সম্পর্কটা হয়ে গেলে ভালো হতো। আমার শালি তোর হাঁটুর বয়সী, বাল্যবিবাহ করে শ্বশুর বাড়ির জামাই আদরের বদলে জেলে বসে আদর খেতে চাইলে বল, আমি ব্যবস্থা করছি। জাংকুকের কথা শুনে সুগা মুখটা চুপসে গেল। তখনই সুগার মা এসে ওদেরকে ডাকলো, তেরা চলে এসেছে বলে। চলো বন্ধু, এত সাজুগুজু যাকে দেখানোর জন্য করলে তিনি এসে গেছেন।
আমি কাউকে দেখানোর জন্য কিচ্ছু করিনি, বুঝেছিস? উফ, আমার সামনে আর লজ্জা পাচ্ছিস কেন? পুলিশের হাতে চড় খেয়ে উল্টে পড়ে থাকতে না চাইলে বিদায় হ আমার ঘর থেকে। ছোগা মুখ চুন করে ঘর থেকে চলে যাওয়ার পর জাংকুক হাসতে হাসতে ওর পেছন পেছন চলে গেল। জাংকুক ড্রয়িং রুমে আসতেই থমকে গেল তেকে দেখে। তে ডিপ গ্রিন লাল চওড়া পাড় দেওয়া শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ আর চুলগুলো খোপা করে তাতে মোটা করে গাজরা দিয়েছে। জাংকুক তের এই রূপ দেখে মুগ্ধ না হয়ে পারল না। পাশ থেকে সুগা হালকা করে ধাক্কা দিতে জাংকুক বাস্তবে ফিরে এলো। ধাক্কা দেওয়ার জন্য রাগী চোখে সুগার দিকে তাকাতেই ওর ঠোঁটে সেই ফিজেল হাসিটা দেখে বিরক্তে মুখ ফিরিয়ে নিল জাংকুক। এঙ্গেজমেন্টের পর্ব ভালোভাবে মিটে যেতেই জিন বলল, জাংকুক যা, তেকে তোর ঘরটা দেখিয়ে আন। যাওতে দেখে এসো, ঘরে যদি কিছু বদলানোর হয় আমাকে বলবে, বিয়ের আগে সবকিছু ঠিক করে দেব। ফুপি, আমরা যাব না ওদের সাথে? তুই বরং জিমিন আর লিসাকে বাড়িটা ঘুরিয়ে দেখা। সুগা হাসি মুখে দুজনকে নিয়ে চলে গেল বাড়িটা ঘুরিয়ে দেখাতে, আর তে নতমুখে জাংকুকের সাথে ওর ঘরে গেল। তে ঘরে ঢুকে চারিদিকটা ভালো করে দেখতে লাগলো। জাংকুক কতটা ছিমছাম সেটা ওর ঘরের অবস্থা দেখেই তে আন্দাজ করে নিয়েছে। দেখুন, মা যত যাই বলুক আমি চাই না এই ঘরের কিচ্ছু বদল হোক। না না, ঘরটাও খুব সুন্দর, আমার এভাবেই বেশ পছন্দ হয়েছে। যাক, তাও ভালো। এদিকে তে মনে মনে ভাবছে, বদলানোর মতো কিছুই তো নেই, সবই পারফেক্ট আছে। তবে জানি না বিয়ের পর কতটা পারফেক্ট থাকবে এই ঘরের চিত্রটা। কি ভাবছেন? আমি আমি ভাবছিলাম আপনি আজকে নিজে থেকে আমার শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছেন। মা দিয়েছে তাই পরেছি। হ্যাঁ, তাও ঠিক। আমি কি রঙের শাড়ি পরবো আপনি কিভাবে জানবেন বলেন? তে ততক্ষণে আয়েশ করে ছোপায় গিয়ে বসে পড়েছে। আপনাকে খুব সুন্দর মানিয়েছে এই পাঞ্জাবিতে। থ্যাংক ইউ। তে ভেবেছিল জাংকুকও ওর প্রশংসা করবে, কিন্তু এমন কিছু না হয় জাংকুকের উপর মনে মনে ক্ষুব্ধ হলো। নার্ভাসনেসটা কমেছে? মানে? আংটি পরানোর সময় আপনার হাতটা ঠান্ডা হয়ে গিয়েছিল, হালকা কেঁপেও উঠেছিল। ওইসব তো মানুষ নার্ভাস হলে হয়, তাই জানতে চাইলাম। মুখে যতই ফটর ফটর করুক, ওই সময় সত্যিই ও নার্ভাস হয়ে গিয়েছিল। জাংকুক যে এতটা লক্ষ্য করেছে ভেবেই তে অবাক হলো। কি হলো, ওই রকম হাঁ করে তাকিয়ে আছেন কেন? না মানে, ভাবছিলাম আপনি এতটা লক্ষ্য করলেন কখন? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি কি পেশার সাথে যুক্ত, আমাদের সব দিকেই নজর থাকে। হ্যাঁ, তাই তো, আমাকে কোনো কমপ্লিমেন্ট দিলেন না। কিছু বললেন? না। ওদের কথার মাঝে দরজার বাইরে থেকে টিং টিং আওয়াজ শোনা গেল। এই আওয়াজটা কে করলো সেটা বুঝতে পেরে জাংকুক বিরক্ত হলো। এই সস্তার ডোরবেল, ভেতরে আয়। সুগার নিজের স্বভাবসিদ্ধ হাসি মুখে জিমিন এবং লিসাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। জিজু, তোমাদের বাড়িটা কত বড়, আমার তো খুব পছন্দ হয়েছে বাড়িটা। একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব, পছন্দ হলে ওখানেই থেকে যাবেন, ঠিক আছে? মানে? আসলে আমাদের বাড়ির মতো আমার রুমটাও অনেক বড়, একা একা ভয় করে বলে রুমমেট খুঁজছি, তাই আপনাকে অফারটা দিলাম। আমার নিজস্ব ঘর আছে আর আমি খুব ভালো আছি ওই ঘরে। আপনার অফার আমি আনন্দের সঙ্গে রিজেক্ট করলাম। তোর বাজে বকা শেষ হলে আমরা এবার নিচে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, চলে তো যাবেই, আমরা এসে তোমাদের বিরক্ত করলাম কি না? এমা, না না, বিরক্ত কেন করবেন, বরং ভালোই হয়েছে আপনারা এসে। আপনার সাথে সেভাবে আলাপ না হলেও বুঝতে পারছি আপনি খুব মজার মানুষ। যাক, এতদিনে আমাকে কেউ ঠিকভাবে বুঝতে পারলো। তবে ভাবি, ওই আপনি আগে করো না, হ্যাঁ? বুকের বাঁদিকে কেমন চিনচিন করে। ডাক্তার দেখান তাহলে। আপনি সঙ্গে করে নিয়ে গেলে আমি যেতে রাজি আছি। এইসব ফালতু কাজের জন্য আমার কাছে সময় নেই। এদের ঝগড়া এত সহজে থামবে না বুঝতে পেরে গেছে জাংকুক। জোর করে সুগাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর তেরাও বেরিয়ে এলো ঘর থেকে। আসসালামু আলাইকুম আনিস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো
তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো, চ্যানেলটাকে শেয়ার করো, তবে আমাদের ফ্যামিলিটা বড় হবে, বুঝছো? তো আল্লাহ হাফেজ।